Square Pharmaceuticals presents Montin Respitalk, powered by Montin. স্বাগত। যার হয় যক্ষা তার নাই রক্ষা। মানুষকে এই দুরারোগ্য ব্যাধি থেকে কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারলেও সারা পৃথিবী থেকে এই দুরারোগ্য ব্যাধিটি আমরা এখনো নির্মূল করতে পারিনি। আর সেজন্যই মন্টিন প্রেজেন্টস রেসপিটক পাওয়ার্ড বাই মন্টিন অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো যক্ষা বা টিউবারকুলোসিস নিয়ে। আজকে আমি আপনাদের সঞ্চালক ডক্টর রাহনুমা আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু ফুসফুসের যক্ষা, কারণ, চিকিৎসা এবং প্রতিকার। এ ব্যাপারে আলোচনা করতে স্টুডিওতে আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর AKM রফিকুল বারী, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আমরা জানি বহুদিন থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাদের দেশের ঔষধ শিল্পে বিশাল ভূমিকা পালন করে আসছে। আমাদের বহু রোগীর জীবন বাঁচিয়েছে তাদের এই ওষুধ। আর তাদের পক্ষ থেকে আমাদের এখানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব নূর মোহাম্মদ আল আমিন, ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্যার নূর মোহাম্মদ আল আমিন, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? রাজ টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ আল আমিন, আজকের স্কয়ার নিবেদিত বিষয়ক অনুষ্ঠান মন্টিন রেসপিটক। আমরা মনে হয় খুব ভালোভাবে শুনতে পাচ্ছি না। নূর মোহাম্মদ আল আমিন কথা মনে হয় আমরা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনার কানেকশনে সম্ভবত কিছু সমস্যা হচ্ছে, দেখে কথা শোনা যাচ্ছে না। ওকে, এখন শোনা যাচ্ছে। এখন সম্ভবত একটু নয়েজ ক্যান্সেল হয়েছে। আপনি একটু স্বাগত বক্তব্য শুরু করতে পারেন। জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, রাজ টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিবেদিত মন্টিন রেসপিটক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের গেস্ট স্পিকার প্রফেসর AKM রফিকুল বারী স্যারকে আজকের এই অনুষ্ঠানে ওনার ব্যস্ততম শিডিউল থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আপনি জানেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের বহু রোগী সরাসরি ডক্টরের সাক্ষাৎ পাচ্ছে না। এই ধরনের পরিস্থিতিতে রোগীরা যাতে ডক্টরদের সাথে অ্যাটাচ হতে পারে তারই ব্রিজ হিসাবে স্কয়ারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। স্কয়ার দীর্ঘদিন যাবত যেমন ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এর সাথে যুক্ত আছে, সেই সাথে সোশ্যাল ওয়ার্কের পার্ট হিসেবে আজকের এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে ব্রিজ হিসেবে যুক্ত করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আজকের এই অনুষ্ঠান আমাদের দর্শকদের কাছে তাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সকলকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জনাব নূর মোহাম্মদ আল আমিন, আপনার স্বাগত বক্তব্যের জন্য। আমরা এখন আমাদের মূল আলোচনাতে ফিরে যাচ্ছি। স্যার, স্যার কেমন আছেন? এই করোনার ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো?
স্যার আমিও করোনা পজিটিভ ছিলাম, আজকে স্যার সেকেন্ড স্যাম্পলের রিপোর্ট পেয়েছি, আজকে রিপোর্ট নেগেটিভ। তাই আমি বলবো যে আলহামদুলিল্লাহ। আজকে একটা বিজয়ের দিন যে আজকে রিপোর্ট জি, নেগেটিভ স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, তাহলে দেরি না করে আমরা আজকের আলোচনায় চলে যাই। আলোচনা হয়তো অনেক বিশাল হবে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যক্ষা বা টিউবারকুলোসিস বা টিবি, সংক্ষেপে অন্যরা সাধারণ মানুষ যেভাবে শুনে থাকেন, সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো। স্যার, আমরা জানি যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, তার সাথে এটি একটি নাতিশীতোষ্ণ দেশ। এ কারণে কখনোই আমরা যক্ষাকে আমাদের দেশ থেকে দূর করতে হয়তো পারবো না। আমাদের দেশে যেভাবে প্রাচীনকাল থেকে যক্ষা রয়ে গিয়েছে, ভবিষ্যতে হয়তো থেকে যাবে। তাই স্যার, আমরা প্রথমে জানতে চাচ্ছি যে স্যার, যক্ষা বলতে আসলে আমরা কি বুঝবো এবং কি জীবাণু দিয়ে আমাদের শরীরে এই রোগটি হয়ে থাকে? ধন্যবাদ। আমি রাজ টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ। আসলে আমরা এই এখন এই করোনার মধ্যে টিউবারকুলোসিস নিয়ে আলোচনা আসলে খুবই জরুরি ছিল। আমি শ্রোতাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পৃথিবীর জনগোষ্ঠী প্রায় 1/3 টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড। ডিজিজ না, ইনফেকশন এবং ডিজিজের মধ্যে পার্থক্য আছে, আমি এটা পরে আসবো। টিউবারকুলোসিস হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে। এটাও এয়ারবোর্ন ডিজিজ, যেটা কোভিড এয়ারবোর্ন ডিজিজ, এটাও আমাদের হাঁচি কাশি, তারপরে কথা বলা এবং গান গাওয়া উচ্চস্বরে, এখান থেকে একজনের থেকে যারা ইনফেক্টেড তাদের কাছ থেকে সুস্থ রোগীদের ছড়ায় যেতে পারে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 225 জন নতুন যক্ষা রোগী আসে 1 লক্ষে, এবং তার মধ্যে প্রায় 1,45,000 জন টিবি রোগে মারা যেতে পারে। টিবি রোগ এখনো পৃথিবীতে ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কারণ, মৃত্যুর কারণ। প্রথম কারণ হচ্ছে এইচআইভি। টিবি একটি বায়ুবাহিত রোগ। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রথমে শরীরের মধ্যে ঢুকে অ্যালভিওলার মধ্যে দিয়ে ওখানে জমা হয়, ওখান থেকে পরবর্তীতে সারা শরীরে ব্লাড বর্ন বা লিম্ফ্যাটিক দিয়ে স্প্রেড করতে পারে। অ্যালভিওলারের মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রথমে ওখানে গ্র্যানিউলোমা ফর্ম করে, ওখানে গ্র্যানিউলোমা ফর্ম করে প্রাইমারি ফোকাস বলে। সাধারণত এটা লাংসের পেরিফেরিতে হয়ে থাকে। এটা লিম্ফ্যাটিক্স ড্রেনের মাধ্যমে হায়ালার লিম্ফ নোডে চলে আসে। এটা ফুসফুসের কাছেই, ইন্ট্রাথ্রসিক মানে বুকের মধ্যেই একটা অংশ। এটা তখন যদি শরীরের ইমিউনিটি ভালো থাকে তখন ওইটাকে আমাদের শরীর রিটেইন করে ওটা ফাইব্রোসিস করে ফেলে, ওটা প্রাইমারি কমপ্লেক্স তৈরি করে। এটাই আমাদের শরীরের মধ্যে যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস প্রবেশ করে সেটাকে বলা হয় ইনফেকশন। যদি আমাদের শরীরের ইমিউনিটি ভালো থাকে তাহলে সুস্থ মানুষে আমরা এই ডিজিজকে কন্ট্রোল করতে পারি। কত ভাগ? দেখা যায় যে 90% মধ্যেই আমরা কন্ট্রোল করতে পারি, 80 থেকে 90। আর 10 থেকে 20% পেশেন্ট গুলো 10 ভাগের মতো দেখা যাবে যে আমাদের কন্ট্রোল করতে পারিনি, সেটা তখন ডিজিজ। এখন ইনফেকশন আর ডিজিজের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যাকটেরিয়া আছে শরীরের মধ্যে কিন্তু কোনো সাইন সিমটম নাই, মানে কোনো অসুবিধা হচ্ছে না, আমি কোনো রোগের প্রকাশ করছি না, এটাই হচ্ছে ইনফেকশন। আর ডিজিজ যখন আমাদের রোগের প্রকাশ পেয়ে যাবে সেটাই হলো ডিজিজ। তো আমরা টিউবারকুলোসিসটা বেশিরভাগই ফুসফুসের রোগ, 80% ক্ষেত্রেই ফুসফুসের বাইরেও বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা 20% ক্ষেত্রে ফুসফুসে। আর যখন ফুসফুসে ইনভলভ করে তখন বলা হয় পালমোনারি টিউবারকুলোসিস। আর যখন ফুসফুসের বাইরে ছড়ায় যায় সেটাকে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। আবার কিছু কিছু পেশেন্টের পালমোনারি টিউবারকুলোসিস, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস দুটো একসাথেই থাকতে পারে, তখন ওটাকে আমরা লেবেল করি পালমোনারি টিউবারকুলোসিস, তখন আর ওটা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস করা হয় না। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এর মধ্যে কমনলি থাকে লিম্ফ নোড জয়েন্ট,
স্কিন হতে পারে, ব্রেন, মেনিনজেস, প্লুরাল কাভারিং, ঝিল্লি যেগুলো আছে, হার্টের ঝিল্লি এবং ইন্টেস্টাইন, সারা শরীরে, চোখে, সারা শরীরেই টিবি ব্যাকটেরিয়া এফেক্ট করতে পারে। এখন টিউবারকুলোসিস পেশেন্ট গুলোর লক্ষণ কি হতে পারে? যদি আমাদের ফুসফুসের মধ্যে হয়ে থাকে, তখন আমাদের যে প্রথমেই হয় কাশি। কাশিটা শুকনো হতে পারে, আবার কাশির সঙ্গে কফও যেতে পারে, আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কাশিটার সঙ্গে রক্তও যেতে পারছে। এবং এই কাশিটা যদি 3 সপ্তাহের বেশি হয়, তখন আমরা প্রিজাম্পটিভ টিবি কেস ধরতে পারি, সাসপেক্টেড অথবা প্রিজাম্পটিভ। টিউবারকুলোসিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের যে টার্মটা ইউজ করি সেটা প্রিজাম্পটিভ টিবি কেস। এর সঙ্গে আরো থাকতে পারে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এগুলোর সাথে যেটা আবার জ্বর থাকে, এবং জ্বরের ক্যারেক্টার হচ্ছে সন্ধ্যার পরে জ্বর, সন্ধ্যা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, আর এখানে গা ঘেমে যেতে পারে জ্বরের সাথে। আর কনস্টিটিউশনাল সিমটম, যেটা জেনারেল সিমটম যেগুলো থাকে, তার মধ্যে ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া, ভালো না লাগা, এইগুলো থাকতে পারে। আর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যে শরীরের যে অঙ্গটা ইনভলভ করবে, সেইখানে আপনার সিমটম গুলো দেখা যেতে পারে। যেরকম টিবি লিমনোড হলে লিমনোডটা ফুলে যেতে পারে প্রথম দিকে, অথবা ব্যথাও হতে পারে, গিটে ব্যথা হতে পারে, গিটটা ফুলে যেতে পারে। তারপরে আপনার যদি মাথার ঝিল্লি, মস্তিষ্কের ঝিল্লি ইনভলভ করে, ওটাকে মেনিনজাইটিস, তখন দেখা যাবে মাথা ব্যথা হচ্ছে, ঘাড় শক্ত হয়ে যেতে পারে, এবং আপনি অজ্ঞান বা ব্যবহারের মধ্যে আপনার অসামঞ্জস্য দেখা দিতে পারে। তো আমাদের স্যার, আমরা দর্শক আমরা শুনলাম যে আসলে যক্ষ্মাতে আমরা কি কি ধরনের উপসর্গ পেতে পারি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন, কারণ আমাদের দেশে এই রোগটা হচ্ছে খুব মানে অনেক বেশি পাওয়া যায়। আমরা হাসপাতালে যদি রোগী ভর্তি হয়, তাহলে আমি যদি 100টা রোগী ভর্তি দিই, তার মাঝখানে হয়তো 10টা আমরা প্রিজাম্পটিভ টিবি হতে পারে এরকম রোগী পেয়ে থাকি। তো দর্শক অবশ্যই উপসর্গগুলো ভালো করে জেনে রাখবেন। স্যার, আপনাকে একটা কোশ্চেন করছি। আমাদের হাসপাতালে দেখা যায় যে অনেক রোগী একেবারে শেষ মুহূর্তে খুব খারাপ অবস্থা আমাদের কাছে টিউবারকুলোসিস নিয়ে আসে। স্যার, তাহলে আমাদের দেশের এই যে সাধারণ রোগীরা কখন আসলে বুঝবে যে মানে উপসর্গগুলো তো আমরা জানি, যেহেতু আমরা এটা নিয়ে পড়াশোনা করি, যেমন সাধারণ জ্বর তো স্যার হতেই পারে, ওরকম আমরা হয়তো সাধারণ রোগীরা হয়তো চিন্তাই করছে না, আচ্ছা 3 সপ্তাহ জ্বর আসতে যাচ্ছে, লো গ্রেড ফিভার, একটু ঘামাচ্ছে, গরম লাগছে। তাহলে স্যার আমরা এজন্যই অনেক দেরি করে রোগীগুলোকে পাচ্ছি। তাহলে স্যার আমাদের দেশের রোগীরা কোন সময়ে বা বেশি চিন্তা করবে যে আমাদের আসলে এই মুহূর্তে ডাক্তারের কাছে যেতেই হবে, যেন তারা একেবারেই খারাপ অবস্থা আমাদের কাছে না এসে পড়ছে? এই ব্যাপারে যদি একটু, যেহেতু লেট প্রেজেন্টেশন গুলো আমরা বেশি পাই। ধন্যবাদ। আমি এইভাবে শুরু করতে চাই যে আমাদের দেশে কোন কোন রোগীরা টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই গ্রুপটা যদি খেয়াল করে তাহলে ভালো হয়। যেরকম আমাদের ইয়াং জেনারেশন, ছোট বাচ্চারা, এবং বয়স যাদের বেশি আছে, কোমরবিডিটি আছে, যেরকম কোভিড এর ক্ষেত্রেও কোমরবিডিটি আছে, এখানে ডায়াবেটিস, ইমিউনোসাপ্রেস পেশেন্ট, এইসব পেশেন্টকে খেয়াল করতে হবে। যদি তাদের জ্বর, হঠাৎ করে জ্বর আসছে এবং কাশি আসছে, কাশিটা যদি, এই সিমটমটা যদি বেশি বেশি থাকে, হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তার না হলে পরে দেখবেন যে বিভিন্ন টিবি ক্লিনিক কিন্তু এখন প্রত্যেকটা মহল্লায় করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক গুলো আছে, ওখানে যাওয়া উচিত। এবং গেলে পরে ওখানে সিম্পল টেস্ট, শুধু ওখানে কোনো এবং এই পরীক্ষা করতে কোনো টাকাও লাগে না। কাশি পরীক্ষা করবে সকালে, কাশিটা যদি আমরা পরীক্ষা করি, তাহলেই যক্ষ্মা ধরা পড়ে যায়। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন স্যার, আপনি তো বললেন যে এক একটা নির্দিষ্ট বয়সে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যারা বয়স্ক বেশি এবং যারা ছোট বাচ্চা যাদের, স্যার ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি টিবি হয়, তাহলে কত ছোট বাচ্চাদের আসলে সংখ্যাটা বেশি থাকে যে তারা টিউবারকুলোসিসে আক্রান্ত হতে পারে? এরকম কি কোনো নির্দিষ্ট বয়স আছে? না, এরকম বয়স হচ্ছে কি যে ছোট বাচ্চাদের টিবি, ওনার একটা দেখতে হবে, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, যে তার ফ্যামিলি মেম্বার টিউবারকুলোসিস আছে কিনা। যেরকম মায়ের হতে পারে, বাবার হতে পারে, বা আত্মীয় স্বজনের মধ্যে যদি স্মেয়ার পজিটিভ, মানে কাশের সঙ্গে ব্যাকটেরিয়া বের হচ্ছে, এরকম ক্লোজ কন্ট্যাক্ট যদি থাকে,
তাদের টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই গ্রুপে টিউবারকুলোসিস হলে সিভিয়ার ফর্মে হওয়ার সম্ভাবনা থাকে, মেনিনজাইটিস হয়ে যায়, তাই না? সেই জন্য এদেরকে খুব সাবধানে আমাদের খেয়াল করতে হবে যে কোনো সিমটম যাদের যে ফ্যামিলিতে টিবি আছে সেই ফ্যামিলির বাচ্চাদেরকে স্পেশালি কেয়ার করতে হবে। 5 ধন্যবাদ বছরের স্যার। নিচে দর্শক 5 বছরের নিচে বাচ্চাদের আসলে বেশি ভালো লাগে। দর্শক আপনারা জানতে পারলেন যে কোন কোন বয়সে আসলে আমাদের যক্ষ্মা বা টিবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই তথ্যগুলো আমরা আসলে সাধারণ মানুষের মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দিতে চাই, তাই আমাদের প্রোগ্রামটি বেশি বেশি শেয়ার করুন। এবং আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই মন্টিন। আমরা আসলে আমাদের আলোচনায় আবার ফিরে যাচ্ছি। স্যার, যেহেতু এটি একটি বায়ুবাহিত রোগ বা নিঃশ্বাসের মাধ্যমে হয়তো বেশি ছড়াচ্ছে, এই ব্যাপারে আমরা বলেছি। তো এখানে একটা প্রশ্ন, আমরা এখানে কন্ট্যাক্টের কথা বললাম, আমরা বললাম যে ছোট বাচ্চা অথবা বয়স্ক যারা আছেন তাদের সবার ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্টের একটা ট্রেসিং করতে হবে। স্যার, তাহলে কন্ট্যাক্ট বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি সাধারণ জনগণের মাথায়? তাহলে এটা থাকতে হবে যে তারা জানতে পারবে যে আশেপাশে যক্ষ্মা রোগী আছে বা এটা তারা খেয়াল রাখবে, তাহলে আসলে আমরা প্রতিরোধটা ভালো করে করতে পারবো। তাই স্যার একটু আমাদের কন্ট্যাক্ট সম্পর্কে যদি একটু জানেন। যে আমরা যে আগে বললাম যে প্রিজাম টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস এইগুলোর থেকেই কিন্তু আপনার টিবিটা ছড়াবে। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস থেকে কিন্তু লেস ইনফেকশিয়াস। পালমোনারি টিউবারকুলোসিস আমাদের যেটা প্রিজামটিভ পেশেন্ট পাচ্ছি ওটার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আমরা আইডেন্টিফাই করব যে এটা টিউবারকুলোসিস না কিনা। সেটার জন্য কি করব, স্পুটাম কাশি পরীক্ষা করব। কাশি পরীক্ষা করলে পরে আমরা যদি দেখি যে হ্যাঁ পজিটিভ আছে, কাশির সঙ্গে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যাচ্ছে, তখনই আমরা দ্রুত সময়ের মধ্যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ মানে টিবির ওষুধ শুরু করব। টিবির ওষুধ শুরু করলে পরে আমরা পেশেন্টটাকে এই যে ট্রান্সফার হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মানে ডিজিজ অসুস্থ রোগীর থেকে যে সুস্থ রোগীর যে ট্রান্সফার হওয়া সেটা অনেকটাই কমে যাবে। আমাদের এটাই খেয়াল করতে হবে, ট্রেসিং করতে হবে। প্রথমে যেরকম এই কোভিড এর ক্ষেত্রেও যে কেস ডেফিনিশন এবং দেন ট্রেস ফাইন্ড আউট করে সঙ্গে সঙ্গে আইসোলেট করা, এখানেও কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেহেতু এয়ারবোর্ন ডিজিজ, এখানে প্রথমেই রোগীকে আমরা পরীক্ষা, ভেরি সিম্পল পরীক্ষা, কাশি পরীক্ষা করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে কিনা কাশির সঙ্গে, মানে এটা ইনফেকশিয়াস কেস কিনা পালমোনারি টিউবারকুলোসিসে। এটা পালমোনারি টিউবারকুলোসিসে প্রায় 60 to 7% কেসে ওপেন কেস, দ্যাটস মিন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কাশির সঙ্গে বের হয়। তাহলে এই গ্রুপটাকে যদি আমরা দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি তাহলেই আমার মনে হয় সম্ভব। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, পালমোনারি টিউবারকুলোসিস ছড়াচ্ছে কোথায়, যে গ্যাদারিং এর, যেখানে অনেক মানুষ এক জায়গায় থাকে, স্লাম এরিয়ায়, তারপরে দেখবেন হোস্টেল, গার্মেন্টস সোসাইটি, আর হচ্ছে আপনার যখন প্রিজন, হ্যাঁ জেলের মধ্যে এক জায়গায় গাদাগাদি করে রোল হচ্ছে পোর, এবং এই ডিজিজটা কিন্তু পোর কান্ট্রিতেই বেশি থাকে। তো স্যানিটেশনটা ইমপ্রুভ করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা দর্শকদের প্রশ্ন পাওয়া শুরু করেছি। আমরা এখন দর্শকদের প্রশ্নের উত্তরের দিকে চলে যাব। দর্শকরা প্রশ্ন করছেন, জান্নাতুল ফেরদাউস, অ্যাজমা রোগীদের জন্য করোনা ভাইরাস কতটা মারাত্মক? অ্যাজমা রোগীদের করোনা ভাইরাস হলে এক্সরে কি করা দরকার? আসলে আজকে আমরা যদিও টিউবারকুলোসিস নিয়ে কথা বলছি, দর্শকরা অসুবিধা নেই, আমরা না, ধন্যবাদ আপনার ভালো প্রশ্নের জন্য। এখন দরকার আসলে কিছু করার নেই। অ্যাজমা এখন আপনারা সবাই জানেন যে বেশ 6 মাস হয়ে গেছে করোনা ভাইরাস, এবং এই সম্বন্ধে কিছু কিছু যে আমরা রোগ সম্বন্ধে আইডিয়া নিতে পেরেছি, এবং যাদের অ্যাজমা আছে তাদের যে করোনা বেশি হবে সেরকম না, কিন্তু অ্যাজমা থাকলে করোনা যদি হয় সেই সব রোগী খারাপ হয়ে যাওয়া মানে সিভিয়ার ফর্মে করোনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এটাকে রিস্ক ফ্যাক্টর বলা হচ্ছে অ্যাজমা পেশেন্ট। এই সময়, এই করোনার সময় আপনি অ্যাজমাটাকে ভালো মতো কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কি, আপনি যাতে শ্বাসকষ্ট, কাশি এগুলো বেশি না হয়। কিভাবে সম্ভব সেটা, আপনি যে ওষুধগুলোর মাধ্যমে অ্যাজমা কন্ট্রোল করে রেখেছিলেন, যেমন কোনো কিছু কিছু বড়ি আছে, কিছু ইনহেলার আছে, এবং এইগুলো কখনো আপনারা
বন্ধ করবেন না। যে আমি এখন ভালো আছি, ইনহেলার কিন্তু কন্টিনিউ করতে হয়, ডাক্তারের নির্দেশ ছাড়া বন্ধ করতে নাই। এই সময় যদি আপনি কোনো কারণে বন্ধ করে দেন, শ্বাসকষ্ট বেড়ে গেল, তখন এটা অ্যাজমার জন্য হলো না করোনা ভাইরাসের জন্য হলো, আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। তখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমরা বলি কি যে অ্যাজমা যেভাবেই আপনি কন্ট্রোলে রাখলেন, সেটা যেন কন্ট্রোল ওই ওষুধের মাধ্যমে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। এখন তো ডাক্তারের কাছে যাও বিপদ, এবং বের হওয়া তো আমরা নিষেধ করি। সেই জন্য, এবং ড্রাগ যেন অ্যাভেলেবল থাকে। আপনি ড্রাগটা দরকার হয় 1 মাসের ড্রাগ একটু আপনি আগে থেকে জোগাড় করে রেখে দিবেন। আর যদি অ্যাজমা রোগী নতুন করে আবার আপনি ভালোই ছিলেন, নতুন করে অসুস্থ হলেন, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এটা করোনা এবং অ্যাজমা দুটা কোনটা যে বেশি করে হলো, এটা ডাক্তারের মাধ্যমে এটা আপনার আইডেন্টিফাই করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে একজন বলেছেন যে রোগীর বয়স 38 বছর, আমি 9 মাসের গর্ভবতী। আমার গত 1.5 মাস ধরে গলায় কফ, অনেক শ্লেষার মতো, অনেক থুতু হচ্ছে। এরন ট্যাবলেট খেয়েছি, তারপরও কমছে না, কি করব? এখানে কিছু কিছু জিনিস এই বয়সে আপনার দেখতে হবে যে আপনি কি অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি ছিল কিনা, যেরকম আপনার ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে কিনা, অথবা আপনি অ্যাটোপিক কিনা, যেরকম আপনার অল্পতেই ঠান্ডা লাগে কিনা, আপনার অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, হাঁচি হয়, বা কোনো কিছু খাবার সঙ্গে অ্যালার্জি আছে, এরকম যদি হিস্ট্রি থাকে, আপনি অনেক সময় শ্বাসকষ্টটা শুধু ওই কাশি বা গলা শ্লেষার মতোই হয়, কিন্তু ডাক্তার এক্সামিন করে যদি চেস্ট অস্কালটেট করে স্টেথোস্কোপ দিয়ে দেখতে পারবে যে তার বুকের মধ্যে শব্দ হচ্ছে, রংকায় যেটা বলে, তখন আমরা কিন্তু অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি। এই জন্য আপনি অ্যারন ভালো একটা ওষুধ, মন্টিলুকাস গ্রুপের দেখাচ্ছেন, এটা প্রেগনেন্সিতে ক্যাটাগরি 2 সেফ, এটা কন্টিনিউ করেন। আর এই আমার যদি সম্ভব হয় আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর এখানে আপনি যদি বুকের মধ্যে শব্দ হয় বা রাত্রে শুলে বা বুকের মধ্যে গড়গড় করে বা বুকটা চাপা দেয়, তাহলে পরে ইনহেলার শুরু করতে পারেন, যদি আপনি ডাক্তারের কাছে না যেতে পারেন। যেগুলো স্টেরয়েড সমৃদ্ধ ইনহেলার আছে, শুধু সালবিউটামল না, যেরকম টিকামেট আছে, টিকামেটটা আপনি শুরু করতে পারেন ইনহেলার ফর্মে। আর এমনি তো গরম পানি ইউজ করবেন, গরম পানি দিয়ে গলা গড়গড় করবেন, ঠান্ডার থেকে দূরে থাকবেন এবং অ্যালার্জি জাতীয় জিনিসের থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা আমাদের আজকের আলোচনা আবার ফিরে আসছি। স্যার, আপনি বলেছেন কিছু কিছু কন্ডিশন আছে, আমরা এটাও জানি কিছু কিছু কন্ডিশন আছে যেই সমস্ত ক্ষেত্রে টিবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। স্যার, আপনি যদি এই কন্ডিশন গুলা বা এই রোগগুলো সম্পর্কে আমাদের কিছু বলেন। টিবি হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথমে বললাম আমরা একটা বয়স, অল্প বয়স এবং যাদের বয়স 60-এর উপরে বয়স্ক তাদের। তারপরে কিছু কোমরবিড সিচুয়েশন আছে, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ সিআরএফ যদি থাকে, তাতে টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু মেডিকেশনের জন্য হয়, হাই ডোজে স্টেরয়েড নিলে, গ্লুকোকর্টিকয়েড যদি আমরা হাই ডোজে নিই বিভিন্ন কারণে। তারপরে আমরা কিছু রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইমিউনোসাপ্রেসিভ কিছু ওষুধ আমরা নিতে পারি। এবং অ্যান্টি ক্যান্সার ড্রাগ যারা নিচ্ছে, এদের ক্ষেত্রে আপনি টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং এর আগেও বললাম যে পরিবেশগত, যেখানে অনেক মানুষ একসাথে থাকে, তাদের টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে। যাদের বডির ইমিউনিটি অন্যভাবে, আমাদের দেশে যেরকম ম্যালনিউট্রিশন, মানে খাবারের স্বল্পতা, পুষ্টিকর খাবারের স্বল্পতার জন্য যদি ম্যালনিউট্রিশন থাকে, বডির ইমিউনিটি কম থাকে, তখনও টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা এখন বুঝতে পারছেন, আপনাদের যক্ষ্মাকে যদি প্রতিরোধ করতে হয়, আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। করোনার ক্ষেত্রে তাই। তাহলে আমরা একটা সঠিক জীবন ব্যবস্থার ভিতর দিয়ে যেতে হবে, তাহলে আমরা আসলে শুধু যক্ষ্মা বা করোনাই নয়, সকল রোগকেই মোকাবেলা করতে পারবো। করোনা মহামারী মনে হয় আমাদের এটাই শিখিয়ে দিয়ে গেল।
তাহলে স্যার করোনার প্রসঙ্গে যখন আসলাম, তাহলে একটা প্রশ্ন করি যে এই করোনা মহামারীতে টিবির প্রকোপ কি স্যার বেড়ে গেছে, বা আপনারা কি বেশি টিবি পেশেন্ট পাচ্ছেন, এরকম কি কোনো ব্যাপার আছে? না, আসলে টিবি এবং করোনা নিয়ে ইন্টারন্যাশনালি তেমন স্টাডিও হয়নি। রিসেন্টলি শুরু করছে কয়েকটা জায়গায়, কিন্তু এরকম হয়নি যে টিবি কে রিস্ক ফ্যাক্টর ধরবে কিনা, বা টিবি হলে পরে এদেরকে সিভিয়ার ফর্মে হবে কিনা, এরকম ক্লিয়ার কাট আমি এখনো দেখিনি। তবে কিছু কিছু জায়গায় বলা আছে যে যেহেতু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে যেহেতু লাংসে ইনভলভ করছে, এবং করোনা প্রধানত লাংসে ইনভলভ করে, দুটো একসঙ্গে যদি লাংসে ইনভলভ করে তাহলে সিভিয়ার ফর্মে হওয়ার সম্ভাবনা বেশি। আর করোনা তো আমাদের টিউবারকুলোসিস তো ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই কম। আহ, এখন আমাদের বাংলাদেশে এরকম স্টাডি করতে পারলে হয়তো আমরা জানতে পারতাম, এরকম সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ। আর আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নেব। তিনি বলেছেন যে স্যার গত বছর তার টিবি হয়েছিল, এখন এই বছরে মানে তার ওষুধ খাওয়া শেষ হয়েছে। আমার স্যার, আমার 5 বছর আগে টিবি হয়েছিল, 9 মাস ওষুধ খেয়েছি, আবার আহ, আবার মানে ওষুধ খাওয়া হয়েছে, এখন সম্ভবত স্যার কানে পাস হয়েছে, এরকম কিছু একটা বলার চেষ্টা করছেন। এখন কি আবার টিবি হওয়ার সম্ভাবনা আছে? তার প্রশ্নটা ধন্যবাদ। মানে ধন্যবাদ। আমি কানে যতটুকু সম্ভবত বুঝতে স্যার পাস পারছি, হয়েছে, সেটা বোঝাতে চাচ্ছি। আপনি এর আগে প্রথমে এখন যে টিবির ওষুধ শেষ করলেন গত বছরে, তার আগে 5 বছর আগে আরেকবার টিবির ওষুধ খেয়েছিলেন। আসলে প্রথমবার ক্যাটাগরি, খুব সম্ভবত ক্যাটাগরি 1ই পেয়েছিলেন। দ্বিতীয়বার আপনি কোনটা খেয়েছেন এটা ক্লিয়ার করলে আমার সুবিধা হতো। আসলে আহ, আপনার পাওয়া উচিত ছিল ক্যাটাগরি 2, যেটা আসে আর কি। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে টিবি আপনার শরীরে তেমন ইমিউনিটি দেয় না। আপনার একবার টিবি হলে বারবার টিবি হওয়ার সম্ভাবনা থেকেই যায়, কারণ এটা সুপ্ত অবস্থায় শরীরের মধ্যে থেকে যায়। আপনার শরীরের ইমিউনিটি বা অসুস্থতা যখন কখনো যদি হয়ে থাকে, তখন টিবি, ওই সুপ্ত টিবিটা আবার প্রকট হতে পারে। আর টিবির এর আগে আমরা প্রথমে বলছি যে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস শরীরে যে কোনো জায়গায় হতে পারে। আপনার কানেও টিউবারকুলোসিস হতে পারে। এটা আসলে পরীক্ষা করতে হবে। আপনি যে কানের থেকে পুজ বের হচ্ছে, তো ওইটা আমরা পরীক্ষা করতে পারি মাইক্রোস্কোপ দিয়ে। অ্যাসিড ফাজ বেসিলে দেখা যেতে পারে, অথবা জিন এক্সপার্ট করে আমরা দেখতে পারি, অথবা ওটা কালচার করা যেতে পারে টিউবারকুলোসিস আছে কিনা, পাশাপাশি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা এটাও দেখে নিতে হবে আপনার। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শকরা আমাদের প্রশংসা করছেন স্যার, বলে কাজী কামরুল বলেছেন এক্সেলেন্ট। ধন্যবাদ দর্শক, আপনাদের সুবিধার জন্যই, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমাদের এই সকল অনুষ্ঠান। তাই আপনারা আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, যেন আমাদের এই তথ্যগুলো সাধারণ মানুষের মাঝে পৌঁছে যায়। এবং আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই মন্টি লুকাস, যেটা এই মুহূর্তে করোনার চিকিৎসার ক্ষেত্রে অনেক বিশালভাবে কাজে লাগছে। আমরা যক্ষা নিয়ে কথা বলছিলাম, তার প্রশ্ন করি, এখন যদি কেউ মনে করেন তার টিবি হয়েছে, তাহলে স্যার আমরা কি কি পরীক্ষা করিয়ে থাকি, মানে সাধারণ দর্শকদের জন্য স্যার পরীক্ষাগুলো যদি জি 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 প্রিজামটিভ, আমরা প্রথমে আমরা প্রিজামটিভ টিউবারকুলোসিস, যে পেশেন্টের কাশি আছে, জ্বর আছে, সে সিমটম আসছে আমাদের কাছে এসে বললো যে আমার এই সিমটম গুলো আছে, তখন আমার প্রথমেই খুব চিপ একটা কাশি, তার যদি কাশি বের হয়, প্রোডাক্টিভ কফ হয়, তাহলে অবশ্যই আমরা সকালের যে কফটা বের হবে সেটা আমরা পরীক্ষা করব। আমাদের দেশে অ্যাসিড ফাজ মাইক্রোস্কোপিক এক্সামিনেশনটা এখনো হয়, কিন্তু ওইটা আস্তে আস্তে রিপ্লেসড বাই এক্সপার্ট এমটিবি রিফ বলে, মানে আপনি মলিকিউলার যে ডায়াগনোসিস, এটা করা যায় কাশি জিন এক্সপার্টের মাধ্যমে করা যায়। আমরা যদি কাশি দিই, তার 2 ঘন্টার মধ্যেই ওইটার রিপোর্ট দিতে পারে, এবং অনেক অনেক সেন্সিটিভ। যদি আপনার কফের মধ্যে 10টা বেসিলাই পার ml কফের মধ্যেও থাকে, সেটাও সে জিন এক্সপার্ট ধরে নিতে পারে। যেরকম আমরা মাইক্রোস্কোপে 5,000 বেসিলাই বা তার বেশি থাকলে সাধারণত
আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। তার মানে হাইলি সেন্সিটিভ এবং অল্প সময়ের মধ্যেই করা যাচ্ছে রিপোর্টটা। এবং এইটা করলে পরে এর আরেকটা অ্যাডভান্টেজ জিন এক্সপার্টের, এখানে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে কি না আছে সেটাও আমরা ডিএসটি ওর মতো একটা হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি এটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস না এমনি সেন্সিটিভ টিউবারকুলোসিস। এরপরে যদি কপ ধন্যবাদ না হয় স্যার। আরো 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 আমরা এক্সরে করতে পারি বুকের, যেখানে ফ্যাসিলিটি আছে যে আমার বুকের একটা এক্সেস দেখা যাচ্ছে যে তার কাশের টিউবারকুলোসিস বা এক্সপার্টের মাধ্যমেও ধরা পড়ছে না, জিন এক্সপার্টের মাধ্যমে, তখন আমরা কিন্তু, এবং হাইলি সাসপিসিয়াস তার জ্বর আছে কাশি আছে, তখন আমরা বুকের একটা এক্সরে করতে বলবো। আমরা এক্সরে যদি সাজেস্ট হয়, সাজেস্টিভ হতে পারে এটা আবার ক্যাভিটারি রিলেশন হলো অথবা কনসোলিডেশন হলো, কলাপস হলো, তখন আমরা, অথবা প্লুরাল এফিউশন, যদিও প্লুরাল এফিউশনকে আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলছি না, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলছি, অথবা কোনো কলাপস হলো, ইমফাইসেমিটার চেঞ্জ আসছে, বিভিন্ন রকম ব্যাড প্রেজেন্টেশন আসতে পারে, তখনও আমরা, এবং সেটা যদি গ্রাজুয়েট একজন এমবিবিএস ডাক্তার যদি মনে করে যে হ্যাঁ এটার অ্যান্টিটিবি দেওয়ার দরকার, তখন সে কিন্তু দিতে পারবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, দর্শকের কাছে আরেকটা তথ্য পৌঁছে দিতে চাচ্ছি, সেটা হলো এখন তো একটা করোনা পরিস্থিতি, আমরা সবসময় হাসপাতালে যেতে পারছি না। আমরা যে এই ইনভেস্টিগেশন গুলো করাবো, পরীক্ষাগুলো করাবো, এগুলো স্যার আমরা জানি যে বিভিন্ন জায়গায় করানোর সুযোগ আছে। তাহলে স্যার আমাদের পেশেন্টরা বা সাধারণ যারা রোগী আছেন তারা আসলে কোথায় সহজে এই পরীক্ষাগুলো করাতে পারে, কোন সেন্টার গুলোতে বা কোথায় কোথায় করানো যায়? আমাদের বর্তমান সরকার আর যে জিনিসটা করছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছায় দেওয়ার লক্ষ্যে অনেক কিছু করছে। কমিউনিটি ক্লিনিক, এবং প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দেখবেন সবুজ ছাতা আছে, আবার কিছু এনজিও ব্র্যাক এরা আগায় আসছে। এরা এখানে বিভিন্ন সেন্টারে, আমার মনে হয় যে 1 মাইলও যেতে হবে না, 1 মাইলের মধ্যে মহল্লার মধ্যেই আপনি এটা পরীক্ষা করার যাবে, কাশি পরীক্ষা, এক্সরে না হলেও কাশি পরীক্ষা যাবে। এই সুযোগটা যদি আমরা না নিই, এটা হবে দুঃখজনক। খুব কাছাকাছি পেয়ে যাবে ইনশাল্লাহ, সব জায়গায় আছে, ধন্যবাদ স্যার। গ্রামে, দর্শক, আমরা গ্রামেও জানতে আছে, পারলাম সবে। জানতে পারলাম যে আসলে আপনারা এই রোগটাকে অবহেলা করার কিছু নেই। সাধারণ জ্বর এবং কাশির মতোই কিছু উপসর্গ আপনাদের মনে হবে, কিন্তু সেটাকে অবহেলা না করে আপনাদের নিকটস্থ যে সকল টিবি ক্লিনিক আছে বা এনজিও আছে যেখানে পরীক্ষা নিরীক্ষা করানো হয়, অবশ্যই আপনারা সেসব জায়গায় পরীক্ষা নিরীক্ষা গুলো করিয়ে নেবেন। কারণ এটা আসলে একবার যদি আমাদের কাছে খারাপ অবস্থায় চলে আসে, সেটা সেই রোগকে ভালো করতে আসলে আমাদের চিকিৎসকদের যেরকম কষ্ট হচ্ছে, আর রোগীর উপর আসলে অনেক তার জন্য অনেক কষ্টকর হয়ে যায় আমাদের জন্য, রোগীর জন্য। তাই এই তথ্যগুলো মনে রাখবেন, যেন আপনারা নিকটস্থ টিবি ক্লিনিকে দ্রুততার সাথে চলে যাবেন। সেখানে আপনার চিকিৎসা ব্যবস্থা যেরকম আছে, আপনাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও সেরকম আছে। স্যার, এবার আমরা একটু টিবির চিকিৎসার ব্যাপারে দিকে চলে যাই। আমরা জানি যে টিবির চিকিৎসায় আমরা বিভিন্ন ধরনের রেজিম বলি, বা আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পত্র বা প্রেসক্রিপশন দিয়ে থাকি। স্যার, এখন এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি ধরনের চিকিৎসা পত্র আছে বা কাকে কি ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। আচ্ছা, আমরা, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমরা টিবি চিকিৎসা কেন, প্রথমে হচ্ছে টিবি রোগীকে কিওর করার জন্য, এবং তার মৃত্যু অথবা তার যে কমপ্লিকেশন আছে, ডিসএবিলিটি, এটার থেকে প্রিভেন্ট করার জন্য। আবার এটা যেন আরেকজনের মধ্যে না ছড়ায়, আমরা যদি আর্লি কিওর করতে পারি তাহলে কিন্তু আরেকজনের মধ্যে ছড়াবে না। সেজন্য আমাদের টিবি চিকিৎসার জন্য ডিফাইন করতে হবে কি ধরনের রোগী সে। যেরকম আমরা পালমোনারি কেস ডেফিনেশন যদি বলি, পালমোনারি সিমিয়ার পজিটিভ টিউবারকুলোসিস, কাশের সঙ্গে তার যক্ষা জীবাণু যাচ্ছে, সেটা যদি কমপক্ষে একটা পরীক্ষাতে, আমরা 2টা পরীক্ষা করবো, কমপক্ষে একটাও যদি পজিটিভ আসে সেটাকে আমরা পালমোনারি সিমিয়ার পজিটিভ টিউবারকুলোসিস বলতে পারি। আবার 2 নম্বর হতে পারে কি পালমোনারি সিমিয়ার নেগেটিভ, যেটা কাশের সঙ্গে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইক্রোস্কোপিতে আমরা পেলাম না, কিন্তু জিন এক্সপার্টের মাধ্যমে পাইলাম, যেটা আমরা মলিকিউলার যে পরীক্ষার কথা বললাম, সেটা পেলেও কিন্তু আপনি একটা পজিটিভ পেশেন্ট এটা বলা যাচ্ছে। আর একটা হচ্ছে পালমোনারি স্মিয়ার নেগেটিভ, যেখানে
আমরা কাশের সঙ্গে জীবাণু যাচ্ছে না এবং জিন এক্সপার্টটাও নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমরা সিমিয়ার নেগেটিভ ক্ষেত্রে এখানে অবশ্য যদি এক্স রে রিপোর্টে এবং অন্যান্যতে সিমটমে যদি বলায় যে হ্যাঁ এটা টিউবারকুলোসিস হাইলি সাসপিশিয়াস, তখন আমরা এটা সিমিয়ার নেগেটিভ পালমোনারি টিউবারকুলোসিস। সিমিয়ার পজিটিভ একটা, সিমিয়ার পজিটিভ নেগেটিভ হলেও যেটা যদি আপনি জিন এক্সপার্ট হলো দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার হলো দুটোই নেগেটিভ, কিন্তু এক্স রে বা তার অন্যান্য সিমটমের মাধ্যমে হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বারটা হবে হচ্ছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, লিম্ফ নোড, জয়েন্ট, মেনিনজেস, কিডনি, বিভিন্ন রকম যেগুলো আসছে। এখন আমরা এই ক্যাটাগরির মধ্যে আবার দেখা যাবে যে দেখতে হবে সে আগে কখনো টিউবারকুলোসিস অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পেয়েছে কিনা। যদি কখনো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ না পেয়ে থাকে, অথবা যদি সে টিবির ওষুধ খেয়ে থাকে 1 মাসের কম সময় ধরে, তাহলে ওই কেসকে আমরা নিউ কেস ধরতে পারি। টিবির ওষুধ 1 মাসের কম খেয়েছে অথবা খাই নাই, সেই পেশেন্টকেই আমরা নিউ কেস বলবো। আবার আরেকটা টার্ম থাকবে হচ্ছে রিল্যাপস কেস। এগুলো চিকিৎসার জন্য খুবই জরুরি, কোন রেজিম আমরা শুরু করব। রিল্যাপস কেস, যে পেশেন্টের চিকিৎসা হয়েছে, হওয়ার কমপ্লিট করা হয়ে গেছে, সে ডিক্লেয়ার করা হয়েছে যে কিওর, সে আবার দেখা যাচ্ছে সিমটম নিয়ে আসছে এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পজিটিভ আসছে, তাহলে ওইটা আমরা দেখবো যে এটা রিল্যাপস কেস, সেকেন্ড টাইম হলো। এখানে ট্রু রিল্যাপস অথবা রিইনফেকশন। ট্রু রিল্যাপস মানে রোগের শরীরের মধ্যেই সুপ্ত অবস্থায় ছিল, সেটাই আবার আসছে। আবার আর বাইরের থেকে আরেকটা স্ট্রেইন, টিউবারকুলোসিস বিভিন্ন স্ট্রেইন আছে, সেটা গেল, সেটা হলো রিইনফেকশন হতে পারে। আবার আরেক ধরনের আছে যে ট্রিটমেন্ট আফটার ফেইলিয়ার। পেশেন্টের আমরা ক্যাটাগরি 1 শুরু করে দিয়েছি, কিন্তু সাধারণত আমরা 6 মাস দিই। দেখা গেল যে 6 মাস পরে তার এই স্মিয়ার পজিটিভ আসছে, আমরা তো ফলো আপে কয়েকটা করবো, কাশি পরীক্ষা করব, সেই পরীক্ষায় দেখেন ট্রিটমেন্ট ফেইলিয়ার। ক্যাটাগরি 2তেও ট্রিটমেন্ট ফেইলিয়ার আসছে। এইসব ক্ষেত্রে এইগুলো চিকিৎসা শুরুর আগে খেয়াল করতে হবে। আমরা নতুন কেসে এবং যারা হচ্ছে চিকিৎসা আগে পায় নাই একদমই, এবং পালমোনারি টিউবারকুলোসিস সেক্ষেত্রে ওপেন কেস বা যেটা হোক নেগেটিভই হোক না কেন, আমরা কেমোথেরাপি দেব 6 মাসে। তো ক্যাটাগরি 1-এ আমরা প্রথম 3 মাস ইনিশিয়েট ফেজ কে বলি, সেই ইনিশিয়াল ফেজে 4টে ড্রাগ দেওয়া হয়, রিফাম্পিসিন, আইনিস, প্যারাজিনামাইড, ইথাম্বুইটল, এবং পরবর্তী 4 মাস আমরা 2টা ড্রাগ দেবো, রিফাম্পিসিন এন্ড আইনিস। তো এটা দেওয়ার জন্য তো আমরা দেখলাম যে অ্যানাটমিক সাইটও দেখলাম, তারপরে তার ট্রিটমেন্ট হিস্ট্রি দেখলাম। আর একটা জিনিস লাগবে হচ্ছে ওজন, এটা ওজন অনুপাতে চিকিৎসা দিতে হবে। এবং এখন একটা সুবিধা হয়েছে যে ফিক্সড ডোজ কম্বিনেশন, এফডিসি। ফিক্সড ডোজ কম্বিনেশন হলো ওষুধের পরিমাণও কম থাকে, বড়ি খেতে হবে হয়তো 3টা বা 4টা 5টা, এবং পেশেন্টের কমপ্লায়েন্সটাও ভালো থাকে, এবং হচ্ছে যে ডোজটা দেখা যায় অ্যাকর্ডিং টু ওয়েট ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 30 থেকে 37 কেজি হলে পরে আমরা 2টা ট্যাবলেট দিতে পারি, 37-এর উপরে 38 থেকে 54 কেজি হলে আমরা 3টা দেব, 54 থেকে 70 পর্যন্ত 4টা দেবো, 70 উপরে গেলে পরে 5টা করে ট্যাবলেট খাবে। প্রথম 2 মাস 4 এফডিসি, পরবর্তীতে আমরা 2 এফডিসি দিব, এবং 4 মাস পরে, টোটাল 6 মাস। এটা ক্যাটাগরি 1। আর আমরা ক্যাটাগরি 2 কাদের দেবো? ট্রিটমেন্ট ফেইলিওর, রিল্যাপস কেস, মানে আগে যারা টিউবারকুলোসিসের ওষুধ খেয়েছে তাদের ক্যাটাগরি 2 দেব। এখন ক্যাটাগরি 2 আবার একটু এখানে চেঞ্জ হয়েছে রিসেন্টলি। আগে আমরা তো স্টেপ্টোমাইসিন দিয়ে 8 মাসের চিকিৎসা করতাম, এখন বলা হচ্ছে যে 6 মাসের চিকিৎসাই করতে হবে, এবং ডিউরেশনটা কমে নিয়ে আসা হচ্ছে, এবং 4 এফডিসিটাই অল থ্রু টোটাল, যে 4 এফডিসি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত 6 মাস খাবে, তার সাথে লিভোফ্লক্সাসিন অ্যাকর্ডিং টু বডি ওয়েট যোগ করা হয়েছে। তাহলে আমরা 5টা ট্র্যাক দিয়ে টোটাল 6 মাস চিকিৎসা করছি ক্যাটাগরি 2-তে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের খুব সুন্দর করে টিবির চিকিৎসা পত্র সম্পর্কে বললেন। এটা যে শুধু আমাদের সাধারণ দর্শকদের উপকার হলো সেটাই না, আমাদের মধ্যে যারা আমাদের স্টুডেন্টরা দেখছেন, আমাদের চিকিৎসকরা দেখছেন, খুব সুন্দর মতো আমাদের রিভার্স হয়ে গেল। আমাদের যখন প্রশ্ন আসবে পরীক্ষায় অথবা রোগীকে দিতে হবে, আমাদের মাথায় থেকে যাবে। স্যার আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি।
প্রশ্ন হচ্ছে, মেহেদী হাসান করেছেন, আমার বয়স 24 বছর, আমার প্রায় 1 মাস যাবৎ বুক ভারী ও ব্যথা করে, সাথে গলা ভারী হয়ে থাকে। খক খক করলে পাতলা কফ আসে, কফের রং সাদা। আমি মন্টেয়ার 10 মিলিগ্রাম করে খাচ্ছি, এটা খেলে কয়েকদিন ভালো থাকি, আবার 4-5 দিন মন্টেয়ার খেলে মনে হয় আমার আর বেশি কফ। কফের কারণে সারাদিন ভালো থাকি, রাতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি এক্স রে করেছি, এক্স রেতে কফ জমে আছে, এখন আমি কি ঔষধ খাবো? ধন্যবাদ দর্শক সুন্দর করে বলার জন্য আপনার সিমটমটা। আমার আমার মনে হচ্ছে আপনার যেহেতু রাত্রে শ্বাসকষ্ট এবং বুকের মধ্যে কফ জমা থাকে, আপনি হয়তো অ্যাজমাতে ভুগছেন। তো অ্যাজমা আসলে এক্স রে করে ডায়াগনোসিস করে না। আপনার সুন্দর হিস্ট্রি লাগবে একটা, এবং হিস্ট্রিতে আপনার আপনার নিজস্ব হিস্ট্রি লাগবে, ফ্যামিলি হিস্ট্রি লাগবে, এবং তার সাথে আমরা যে ফিজিশিয়ান আছি, ফিজিশিয়ানের সরাসরি আপনাকে দেখে অসকালটেট করে সাধারণত ডায়াগনোসিস করে। এক্স রে এখানে এক্স রে করতে হয় কারণ হচ্ছে আপনার অ্যাজমার সঙ্গে আরো কোনো সমস্যা আছে কিনা যেটা আমরা মিস করতে পারি, সেই জন্য হয়তো এক্স রে করার প্রয়োজন হতে পারে। তো আমার মনে হয় আপনি অ্যাজমার চিকিৎসা শুরু করতে পারেন, ইনহেলার নিতে পারেন, মন্টেলোপেস্ট খান। ওইটা হচ্ছে টিকামেট ইনহেলার আছে, এটা সকালে 2 চাপ রাত্রে 2 চাপ নিতে পারে। স্টেরয়েড কন্টিনিউ একা একা কখন মানে আপনি শুধু সালবিউটামল চিকিৎসা কিন্তু এখন দেওয়া হয় না, উইদাউট স্টেরয়েড ইনহেলার কাভারেজ সালবিউটামল বিটা অ্যাগনিস্টকে আমরা এখন প্রিফার করা হয় না বা দেওয়া হয় অ্যাজমার ক্ষেত্রে, কিন্তু এটা মনে রাখতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আবার যক্ষার দিকে চলে যাচ্ছি। স্যার, আমরা জানি এই যে যক্ষা বা টিবির যে ওষুধটা আমরা দেই, আমরা হাসপাতালে একটা কর্নার দেখি যার নাম হচ্ছে ডটস কর্নার, এবং এটা একটা নির্দিষ্ট কারণের জন্য ডটস কর্নার চালু করা হয়েছিল, যেন আমরা ড্রাগ রেজিস্ট্যান্সকে প্রতিরোধ করতে পারি। এখন স্যার সেই ডটস কর্নার সম্পর্কে আমাদেরকে একটু বলেন, এরপর আমরা ড্রাগ রেজিস্ট্যান্সের আলোচনায় চলি। ধন্যবাদ। আসলে এই ডটস ধারণাটা আসছে 1993 সালে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। খুবই ভালো, ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি, ডিওটি, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। আর এস দিলে হলো শর্ট কোর্স। দেখবেন ডটসও আছে, ডটও আছে, ডটসও আছে। এসতে ছোট, এসতে শর্ট কোর্স, মানে 6 মান্থ রেজিমের জন্য বলা হয়েছে। ডাইরেক্টলি অবজার্ভ মানে এখানে যে রোগী ওষুধটা খাবে যেখান থেকে নিবে আর কি, এটা তো সরকারিভাবে ফ্রি ওষুধ দেওয়া হয়। একটা প্রোভাইডার, ড্রাগ প্রোভাইডার যে কোনো লেভেলেরই হতে পারে, স্বাস্থ্যকর্মী, সে সরাসরি ওষুধটা খাওয়াই দিবে এবং খাওয়াটা সে অবজার্ভ করবে, ডাইরেক্টলি অবজার্ভ। সে যে গিলে খাচ্ছে, কয়টা পরি খাচ্ছে, এবং সেটা প্রতিদিন করতে হবে। সেটা হলো ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি। এটার কত ইম্পর্টেন্স আছে দেখেন। প্রথম দিকে আমরা ইনিশিয়াল ফেজে ব্যাকটেরিয়াল লোডটা বেশি থাকে। এই ইনিশিয়াল ফেজে আমরা যদি কোনো ওষুধ বন্ধ করি বা কোনো কারণে একটু, রোগী যখন রোগী ওষুধ শুরু করার 2 সপ্তাহের মধ্যেই কিন্তু লোড অনেক কমে যাবে এবং বেটার ফিল করবে। তখনই হয়তো বা কিছু কিছু রোগী হয়তো বা নিজের অজ্ঞতার কারণেই ওষুধ বন্ধ করে দিতে পারে। এখান থেকে ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এই ডাইরেক্টলি অবজার্ভেটিভ ডটস শুরু হয়েছে, এবং এটার ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে খুব ভালোভাবে হয়েছে দেখে আমাদের এখন কিওর রেট 70-র উপরে, প্রায় 80-র উপরে বলা হয় যে হাই গুড কিওর রেট আমাদের বাংলাদেশ গত 5 বছর ধরে এইটা মেনটেন করা সম্ভব হয়েছে। এবং এই যে ডাইরেক্টলি অবজার্ভ কিন্তু আপনার কমিউনিটি লেভেলে, এবং প্রত্যেকটা ইউনিয়নে, হাসপাতালে আমাদের হেলথ ওয়ার্কার আছে, ওখান থেকেই নিবে। যদি দেখা যাচ্ছে কোনো কারণে ডেইলি আসতে পারছে না, তখন তার নিকটস্থ বাড়ির কাছে কেউ থাকে, তখন হয়তো বা তাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ওষুধ দিয়ে দেওয়া হলো, এবং তাকে বলা হলো যে সে নিয়মিত ওষুধ খায় কিনা সেটা নিয়মিত ফলো আপ দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরকে এই জরুরি তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য এই প্রশ্নটা করা, কারণ
যক্ষার যে ওষুধগুলো আমরা খাচ্ছি সেটাতে বিভিন্ন ধরনের রেজিস্টেন্স, বা ওই ওষুধগুলো সে সময় আমরা যদি হঠাৎ করে বন্ধ করে দিই, ওষুধগুলো আমাদের কোনো আর কাজ করবে না। তখন যক্ষার এই জীবাণুকে আমরা কোনোভাবেই প্রতিরোধ করতে পারবো না। তাই অবশ্যই আমাদের এই যে ডট সেন্টারে গিয়ে ওষুধগুলো খেতে হবে, এবং হঠাৎ করে কখনোই যক্ষার ওষুধ ছেড়ে দেয়া যাবে না। এই জন্য বলছি যে ড্রাগস রেজিস্ট্যান্স বলে যক্ষার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স দেখা যায় স্যার। আমরা জানি যে এমডিআর টিবি, এক্সডিআর টিবি, এরকম ভয়াবহ টিবির প্রকার। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। না, এখানে এমডিআর টিবি অ্যাকচুয়ালি এখন তো দুই রকম হতে পারে, ম্যান মেড মানে আমরা নিজেরাই তৈরি করছি, অথবা ন্যাচারালি এমডিআর টিবি ডেভেলপ করছে। তো ম্যান মেডটা নিয়ে আমরা ভয়ের মধ্যে থাকি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর টিবি আর কি। সেখানে কি কি কারণে হতে পারে? এক হচ্ছে তার প্রপার হিস্ট্রি নিলাম না। যে পেশেন্ট আগে ওষুধ খেয়েছে তার ওই হিস্ট্রিটা সে লুকাইলো বা আমরা সেটা ইলিসিট করতে পারলাম না, তখন আমরা সেই পেশেন্টকে কি দিলাম, যার লাগবে ক্যাটাগরি 2 আমরা ক্যাটাগরি 1 দিলাম। সে তো আগে একবার খেয়েছে, তারপরেও যেখানে লাগবে ক্যাটাগরি 2 সেখানে দিলাম। তার মানে আমার ডায়াগনোসিসে ভুল হলো এবং তার চিকিৎসাটাও দেওয়াটাও ঠিক হলো না। 2 নম্বর, তার ওজন অনুসারে এখানে 3টা লাগবে 2টা দিলাম, বা 2টা লাগবে 3টা দিলাম, এইগুলো কারণে হতে পারে। তারপরে এটা গেল ডাক্তারদের ফর্ম থেকে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে এই যে এখন ক্রাইসিস, পেশেন্ট কি করবে, যে বাইরে বের হচ্ছে না, অথবা অনেক সেন্টারই হয়তো লোকজন ঠিক মতো যাচ্ছে না, তখন কি আমাদের ওষুধের সাপ্লাইটা নিয়ে সমস্যা হতে পারে, তাই না? ওই ওষুধ ঠিক মতো জোগাড় করতে পারছে না। তারপরে ওষুধের স্টোরেজ কোথায় রাখছে, সেটার এফিকেসিটার একটা ব্যাপার আছে, এবং কোয়ালিটি অফ দ্য ড্রাগ, এগুলো ইনশিওর করতে হবে। আর পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে, যে প্রথমে বললাম যে পেশেন্ট একটু ভালো লাগলো দেখে ওষুধ ছেড়ে দিল, অথবা এর মধ্যে সে আরেকটা রোগে অসুস্থ হয়ে পড়ে, যে কোভিড এর ক্ষেত্রেই আমরা ধরি। এখন এইটা নিয়ে ব্যস্ত আছে সে, অ্যান্টিটিবি যার আছে, টিউবারকুলোসিস যার আছে, সে অ্যান্টিটিবি ড্রাগটা খেতে ভুলে যাচ্ছে। এটা এটা হলে হবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, সে যেটা খাচ্ছে সেটাই পায়খানার সঙ্গে চলে যাচ্ছে বা বমির সঙ্গে চলে যাচ্ছে, কিছু কিছু কারণ হতে পারে। তখনও কিছু কিছু মেজারমেন্ট নিতে হবে, সেটা ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে আমাদের দুটো পার্টি আছে, ডক্টর ফ্রন্টে আছে, আবার পেশেন্টের ওখান থেকে আমরা এমডিআর টিউবারকুলোসিস হয়ে যেতে পারে। আমাদের ভাগ্য ভালো, আমাদের দেশে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এখনো কম। গ্লোবালি 3.7% কেসে, নিউ কেসে আমাদের গ্লোবালি রেজিস্ট্যান্স কেস আছে, কিন্তু আমাদের বাংলাদেশে 1.4। এটা যদিও ডাটা অনেক আগের, 2014 সালে ডাটা, নতুন করে এখনো আসে নাই। এমডিআর ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বিভিন্ন রকম হয়। মনো ড্রাগ রেজিস্ট্যান্স হতে পারে, শুধু আইসোনাইজেট অথবা শুধু রিফাম্পিসিনের এগেনস্ট হতে পারে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স দেখা যায় যে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে স্ট্রেইনটা অ্যাটলিস্ট রিফাম্পিসিন এবং আইনিস এর এগেনস্টে রেজিস্ট্যান্স, মানে কাজ করবে না এই দুটো ওষুধ, সেটাকে বলা হয় এমডিআর টিবি। আর কিছু কিছু রোগ এখন যেটা ধরা পড়ছে এক্সডিআর টিবি। এক্সডিআর টিবি কি? এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এই স্ট্রেনটা করবে রেজিস্ট্যান্স টু অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফ্লোরোকুইনোলোন। ফ্লোরোকুইনোলোনের মধ্যে আমরা কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি, যে লিভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এইগুলো হলো ফ্লোরোকুইনোলোন। এগুলোর যে কোনো একটা রেজিস্ট্যান্স থাকবে। আবার আরো কিছু রেজিস্ট্যান্স থাকবে, রিফাম্পিসিন, আইনিসে তো রেজিস্ট্যান্স থাকবে, তাহলে 3টে গেল। আর আরেকটা থাকবে সেকেন্ড লাইন ইনজেক্টেবল যে ড্রাগ গুলো আছে, অ্যামিকাসিন, কানামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্যাপ্রিওমাইসিন, এগুলোর যে কোনো একটা রেজিস্ট্যান্স থাকলে এটাকে বলা হচ্ছে এক্সডিআর টিউবারকুলোসিস। এগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। গ্লোবালি এটার ইনসিডেন্স বেশি, বাংলাদেশে একটু কম। আবার নতুন একটা ধারণা আসছে টিডিআর টিউবারকুলোসিস, টোটালি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। যদিও তো এই টার্মটা এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্রহণ করেনি, তবে কিছু কিছু লিটারেচারে বলতেছে যে ইন্ডিয়া, ইরান এবং ইটালিতে, এই 3টা জায়গায় কয়েকটা লিটারেচার, 4টা লিটারেচারে ওরা এটা হাইলাইট করছে যে কোনো ড্রাগেই রেসপন্স করছে না মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যতগুলো ড্রাগ বাজারে আছে। অবশ্যই এখানে একটা ড্রব্যাক আছে কি, যে সব ড্রাগে কিন্তু
ড্রাগ সেন্সিটিভিটি অ্যাভেলেবল না, যার ফলে এখনই বলা মুশকিল যে আসলে টোটালি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কি না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা দর্শকদের আরেকটা প্রশ্নে চলে যাব, অনেক প্রশ্ন চলে আসছে আমাদের কাছে। মোহাম্মদ রানী প্রশ্ন করেছেন, তার বয়স 26, উচ্চতা 5.5, ওজন 52 কেজি। আমার অনেকদিন ধরে বুকের মাঝে ব্যথা, সারা শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে মাঝে মাঝে কষ্ট হয়, মাঝে মাঝে সিঁড়ি বেয়ে উঠলে বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট হয়, ভারী কোনো কাজ করতে পারেন না, হাঁপিয়ে যান হঠাৎ করে, অনেক সময় মনে হয় এখনই মারা যাব, আত্মীয়দের ভেতর ঝগড়া হলে সেখানে থাকলে ভাবলে মনে হয় আসলে স্ট্রোক করবে, শরীরটা দুর্বল লাগে, আমার অ্যালার্জির সমস্যা আছে, চোখ চুলকায়, আর কাপড় বা বিছানায় ধুলা নাকে মুখে লাগলে ফুসফুস করে কাশি হয়। সম্ভবত স্যার অ্যালার্জিক প্রবলেম, একটু প্যানিক অ্যাটাকও হয়তো আছে স্যার। এবার তার প্রশ্নের যদি উত্তর দিতেন। ডাক্তার আমুনা তো ডায়াগনোসিস করেই ফেলছে, তবু আমি কয়েকটা কথা বলি যে এত অল্প বয়সে এত ভয় পাওয়ার কিছু নাই। আপনি যে যে সমস্যাগুলো বললেন, এখানে তো প্রথমে অবভিয়াসলি পরের থেকে আমরা শুরু করি, শেষের থেকে শুরু করি। সেটা হচ্ছে আপনার অ্যালার্জি আছে, অ্যালার্জি যে এরকম ডাস্ট থেকে অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু অ্যালার্জি আছে সেজন্য আপনার কিন্তু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য এটাকে অবহেলা করার দরকার নেই যে কেন আমার হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, তাই না? এটা একটা আছে। এর বাইরে আপনার মনে হয় যে আপনার কিছুটা অ্যাংজাইটি এই এলিমেন্টটাও আছে। সাধারণত অ্যাজমায় বুক ধড়ফড় করবে, আর এই বয়সে আপনি হাঁটাহাঁটি ও সিঁড়ি ভাঙলে বুক ধড়ফড় করবে, তাহলে আরেকটা জিনিস যদি আমরা গুরুত্ব দিতে চাই, সেটা হলো কার্ডিয়াক কোনো কজ আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। সিম্পলি আমরা কি করতে পারি, আমরা একটা ইসিজি করতে পারি, বুকের একটা এক্সরে করতে পারি। এটা একটা আমার মনে হয় করে নেওয়া ভালো। ধন্যবাদ স্যার। আরেকটা প্রয়োজনীয় প্রশ্ন করছি, সেটা হলো যক্ষা বা টিবিতে আমরা অ্যান্টিটিবি ড্রাগ ব্যবহার করি, তো এই ক্ষেত্রে অন্য কোনো অ্যান্টিটিবি ড্রাগ ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কিনা? কারণ আমাদের সাধারণ দর্শক, সাধারণ রোগী, আমাদের দেশের মানুষ অজ্ঞতা বশত হয়তো নানা ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন এবং সেটা আমাদের দেশের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে অনেক বড় ভূমিকা রাখে। তাই প্রশ্নটা হলো, অ্যান্টিটিবি ড্রাগ ছাড়া টিবিতে অন্য কোনো অ্যান্টিবায়োটিকের ভূমিকা আছে কিনা? না, একটা জিনিস যে দেখেন আপনার, ধন্যবাদ। অ্যান্টিটিবি মানে কি, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক কাজ করবে সেগুলোই অ্যান্টিবায়োটিক। এগুলো নিয়ে এখনো অনেক কাজ চলছে, যে নতুন নতুন কিছু কিছু ড্রাগও চলে আসছে বাজারে। আর আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু টিবির এগেনস্টে কাজ করে। এই কুইনোলন ডেরিভেটিভস আমরা হরহামেশা লিভোফ্লক্সাসিন একসময় প্রথম যখন মার্কেটে আসে, এত বেশি রেসপিরেটরি ট্র্যাক্ট হলেই আমরা লিভোফ্লক্সাসিন লিখছি, আমিও বোধহয় এর বাইরে না, লিভোফ্লক্সাসিন লিখতে হয়েছে অনেক। এখন এখন কি আছে, মক্সিফ্লক্সাসিনের যুগ চলে আসছে। কিছু হলো কি না হলো, আমরা মক্সিফ্লক্সাসিন। কিন্তু দেখেন আমরা অ্যান্টিটিবি ড্রাগের মধ্যে কিন্তু এগুলো দেখে ফেললাম, তাই না? অ্যান্টিটিউবারকুলার ড্রাগের মধ্যে কুইনোলন আছে না, তার মধ্যে লিভোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন আছে। এইসব ড্রাগগুলোকে একটু রিজার্ভ রাখা উচিত আমাদের মনে হয়। আরো একটা অ্যান্টিটিউবারকুলার ইফেক্ট আছে যেটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, ক্লারিথ্রোমাইসিন। ক্লারিথ্রোমাইসিনও কিন্তু অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াতে ভালো কাজ করে। এই পেশেন্ট এগুলো কিন্তু আমরা খুব নিয়মিতই ব্যবহার করি। আর এর বাহিরে আরেকটা আছে যে কোঅ্যামোক্সিক্লাব। কোঅ্যামোক্সিক্লাবে কিন্তু আপনার অ্যান্টি টিউবারকুলার ইফেক্ট আছে। এই জন্যই আমরা যখন সিমিয়ার নেগেটিভ, প্রথমে আবার যাই, সিমিয়ার নেগেটিভ কিন্তু এক্সরেতে ভালো আছে, এক্সরেতে সাসপেক্টেবল মনে হচ্ছে যে এই পেশেন্টে হয়তো টিউবারকুলোসিস হতে পারে, তখন আমরা কি করি, 1 থেকে 2 সপ্তাহের অ্যান্টিবায়োটিক দিই। তখন কিন্তু এই যে যেটা গ্রুপ 3টা বললাম না, এই 3টা অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলোর কিছু অ্যান্টিটিউবারকুলার ইফেক্ট আছে। অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন আর 4-কুইনোলন, কি কুইনোলন ডেরিভেটিভস, এই 3টা গ্রুপ বাদ দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে তখন আমরা পরীক্ষা করে দেখি। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। আরেকটা ছোট কোয়েশ্চেন করছি। আমরা অ্যান্টিটিবি ড্রাগের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ওই ওষুধ শুরু করার পর মানে রোগীরা ভয় পেয়ে যায়, হঠাৎ করে তারা এটা বন্ধ করে দেন। এ ব্যাপারে যদি স্যার কিছু বলতেন, যেন খুব পার্শ্ব প্রতিক্রিয়া খুবই জানেন এবং ভয়ে যেন বন্ধ করে না দেন। না, এটা খুবই প্রাসঙ্গিক কথা। সেটা হচ্ছে যে প্রথমেই টিবির ওষুধ শুরু করার আগে দেখতে হবে পেশেন্টের লিভার ফাংশন ঠিক আছে কিনা। যদিও আমরা রুটিনলি এগুলো দেখি না, তবে একটু খেয়াল করে নেওয়া উচিত। তো কমনলি যে জিনিসগুলো হয় যে অ্যান্টিটিবি ড্রাগ খেলে পরেই আপনি প্রস্রাবের রংটা একটু দেখা যাবে হাই কালার, কমলা রঙের হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না, এটা ওই ওষুধের রঙের জন্যই হবে। ইভেন আপনি থুতুর এবং ঘামেরও রং চেঞ্জ করে ফেলে দিতে পারে এই অ্যান্টিটিউবারকুলোজ ড্রাগে। আবার অনেক সময় সামান্য চুলকানি, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে চুলকানি হচ্ছে, খুব বেশি না, সেটাকে আপনি অ্যান্টিহিস্টামিন খেয়ে কন্ট্রোল করতে পারবেন। আবার কি হয় যে একটু বমি বমি ভাব হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনি যদি বমি ভাব বা পেটে ব্যথা করে, তাহলে সাধারণত আমরা খালি পেটে খেতে বলি অ্যান্টিটিউবারকুলার, তাই না? সকালে খালি পেটে খাবে। তখন পেশেন্টকে আমরা অ্যালাউ করি যে খাবার সঙ্গে খান অথবা খাওয়ার পরে খান, তবু আপনি আহ, বাদ এটা বাদ দিবেন না। এইটাই আমরা বলার চেষ্টা করি। জি স্যার, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু কিছু রোগ আছে যেমন লিভার ডিজিজ, হার্ট ডিজিজ বা ডায়াবেটিসে স্যার এই অ্যান্টিটিবি ড্রাগ গুলা খাওয়ার আগে কি কোনো সাবধানতা অবলম্বন করতে হবে? না, ডায়াবেটিস এবং টিবি একসাথে থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য তখন আমরা সাধারণত বলি কি যে যারা মুখে ট্যাবলেট খাচ্ছে সেটাকে বাদ দিয়ে যদি ইনসুলিনে ট্রান্সফার করে নিয়ে আসা যায়, তাহলে পরে ডায়াবেটিস কন্ট্রোলটা সুন্দর হয়। আর ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে টিবি কন্ট্রোল করা খুবই দুরূহ ব্যাপার হয়ে যায়। এটা খেয়াল করতে হবে, ডায়াবেটিস ভালো মতো কন্ট্রোল করতে হবে। আর প্রেশারের সঙ্গে এটা তেমন সম্পর্ক নাই। 3 নাম্বার আরেকটা বললেন যে কিডনি ডিজিজের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিডনি দেখতে হবে যে আসলে কতটুকু কিডনি তার কাজ কার্যক্ষমতা কমিয়ে ফেলছে, সিসিআর করে দেখা যায়। এসব ক্ষেত্রে সব ড্রাগই সেফ টিউবারকুলোসিসে, কিডনি সিআরএফ এ, কিন্তু ইথাম্বুইটলের ডোজটা একটু খেয়াল করতে হবে। এটা ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে যে রোগ ওষুধগুলো আছে, কমন কথাই বলি, ইথাম্বুইটলের ডোজটা আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু সিসিআর। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন একটু টিবি প্রতিরোধের দিকে চলে যাই। যেহেতু বায়ুর মাধ্যমে ছড়িয়ে থাকে, স্যার একটু টিবি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এই সম্পর্কে যদি কিছু বলেন। টিবি যেহেতু বায়ুবাহিত রোগ, এখানে আমরা ওই কোভিড এর মতোই কি করতে পারি যে যাদের টিউবারকুলোসিস হয়ে গেছে, পজিটিভ পজিটিভ মিনস স্মিয়ার পজিটিভ, তাদেরকে আমরা মাস্ক পরতে বলি। সে মাস্ক যে ধরনেরই হোক না কেন, আমার মনে হয় মাস্ক পরা উচিত। এবং যে ফ্যামিলিতে টিউবারকুলোসিস আছে সেই ফ্যামিলি মেম্বারদের এটা আরো ভালোভাবে মেনটেন করতে হবে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যদি কোনো মা অসুস্থ থাকে এবং তার যদি ছোট বাচ্চা থাকে, ব্রেস্ট ফিড করে, সেটা তো করতেই হবে, দিবে, কোনো সমস্যা নেই, কন্ট্রা ইন্ডিকেশন নাই। সাধারণত 5 বছরের ছোট বাচ্চাদেরকে আমরা হচ্ছে আইনিস প্রোফাইলেক্সিস দিতে বলি। এই কথাটা বলা হয়নি। আইনিস প্রোফাইলেক্সিসটা সাধারণত 6 মাস ধরে দিতে হবে এবং 10 mg/kg বডি ওয়েট সে 5 বছরের ছোট বাচ্চাদের দেওয়া উচিত। আর আরেকটা হচ্ছে ওভার ক্রাউডিং, যে বেশি যেখানে বেশি মানুষ থাকে সেখান থেকে দূরে থাকতে হবে। আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আর আরো যেগুলো ক্রনিক ডিজিজ আছে সেগুলো সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে। তাহলে কোনো সমস্যা হলে যাতে আমরা, কাশি হলো, প্রোডাক্টিভ কফ, যেহেতু আমি রিস্ক পেশেন্ট, সঙ্গে সঙ্গে যেন ডাক্তারের পরামর্শ নিয়ে কাশি পরীক্ষা করে দেখতে পাই যে আসলে আমার টিউবারকুলোসিস হয়েছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে যক্ষ্মা বা টিবি নিয়ে কথা বললে আসলে শেষই হবে না। আপনাদের অনেক প্রশ্নের হয়তো আজকে আমরা উত্তর দিতে পারিনি। অন্যদিন আবার যখন আমরা অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো, সেই সমস্ত প্রশ্নের উত্তর সেদিন আমরা দেওয়ার চেষ্টা করব।
স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ যক্ষ্মার ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ অনেক তথ্য শেয়ার করে দেওয়ার জন্য। আপনার ব্যস্ততম সময় আমাদের সাথে থাকার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার রাহমনা, এবং আপনার মাধ্যমে রাজ টিভি কে অনেক অনেক শুভেচ্ছা। আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন, এবং আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং টিউবারকুলোসিস বাংলাদেশে কিন্তু এখনো অনেক বেশি, এটাকে অবহেলা না করে এদিকে খেয়াল রাখতে হবে, শরীরের দিকে, এবং স্বাস্থ্য ভালো থাকে, টিভির থেকে দূরে থাকতে পারি, এটা খেয়াল করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভালো থাকবেন। স্যার। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আমাদের বিশেষ অতিথি নূর মোহাম্মদ আল আমিন, ম্যানেজার সেলস স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তাকে একটি শুভেচ্ছা বক্তব্য বা আমি বলবো সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব নূর মোহাম্মদ আল আমিন, সমাপনী বক্তব্য দেওয়ার জন্য ওনাকে মনে হয় আমরা পাচ্ছি না এই মুহূর্তে, হয়তো আমাদের কানেকশনে কোনো সমস্যা হয়েছে। দর্শক, ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই যে সমস্ত তথ্যগুলো আমরা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে, আপনাদের শেয়ারের মাধ্যমে এই তথ্যগুলো সারা দেশে ছড়িয়ে যাবে, সবাই জানতে পারবে, এবং আমরা একযোগে যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারবো। আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। অন্য একদিন এই অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বিদায়। ধন্যবাদ সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.